আমরা মূলত আজকে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের একটা সেমিনার দেখেছি এবং সেই সেমিনারে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা এই শিরোনামেই সেই সেমিনারটা হয়েছিল। সেমিনারের একটা জার্নি ছিল। প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে সংকটগুলো তুলে ধরা হয়েছে, অর্থাৎ মালিক পক্ষ এবং সাংবাদিক এর মাঝখানে যেন কোনো দেয়াল না থাকে, একটা ইকোসিস্টেম তৈরি হয়। দ্বিতীয় অংশ জুড়ে ছিল অপতথ্য ঠেকানোর পথ, আর তৃতীয় অংশে জুড়ে ছিল হচ্ছে রাজনৈতিক বাস্তবতা। সেটা দিয়ে আলাপটা করতে চাই। রাজনৈতিক বাস্তবতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন অনেকটা আক্ষেপ নিয়েই যে আমরা তো একটুতে অস্থির, আজকে 5 মাসও হয়নি, এই সরকারকে এখনই বলছি যে ব্যর্থ। এটা আসলে অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা। এরপর তিনি বলছিলেন যারা বলছেন সরকারকে 5 বছর পার করতে দেবেন না, তারা ফ্যাসিস্ট আমলের হাসিনার ভাষায় কথা বলছেন। হাসিনার বক্তব্যের সঙ্গে তাদের কথার কোনো পার্থক্য নেই। আমরা ইনেরও গেল 2 থেকে 3 মাস যদি দেখি, বিরোধী দলের বক্তব্যগুলোর ভিতরে প্রতারণা শব্দটা ছিল, পালাবার পথ পাওয়া যাবে না গণভোট পুরো রায় না বাস্তবায়ন করলে। মিয়া গোলাম পরোয়া তো 5 মাসে আলটিমেটামই দিয়েছেন। মানে আপনার মনে হয় কিনা এই টোনগুলো ঠিক আছে? আমরা বিরোধী দল একটা ভূমিকা চাই সবসময়, জনগণের কণ্ঠস্বর হয়ে উঠুক, কিন্তু সেই বক্তব্যকে একটু হার্ড হয়ে যাচ্ছে কিনা, একটু মানে আগেভাগে হয়ে যাচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে যে এই যে অসহিষ্ণুতার ব্যাপারটি, এটা কিন্তু নতুন কিছু না, এটা আগে থেকে ছিল। যেহেতু 17 বছরের একটি অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, কালচার কিন্তু ওটাই। 17 বছর তো একটা মানুষের জীবনে লম্বা সময়। একটা প্রজন্মের যে ইন্ডক্ট্রিনেশন হয়, তার যে কালচার গড়ে ওঠে, সেটা কিন্তু অসহিষ্ণুতার মধ্যে দিয়ে। আরেকটু আগে যদি ফিরি, 1991 সনে পার্লামেন্ট ইলেকশনের পরে বেগম খালেদা জিয়ার দল বিএনপি যখন মেজরিটি পায়, তখন শেখ হাসিনা, যেহেতু উনি আশা করেছিলেন ইলেকশনে জিতে যাবেন, আওয়ামী লীগের সভানেত্রী, হারার পরে উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে বলেছিলেন আঙ্গুল তুলে যে এই যে আমাদেরকে রাজাকাররা ভোট দেয়নি, তো একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না। এবং উনি ওনার কথা রেখেছিলেন। 173 দিন হরতাল হয়েছিল সেই সময়। আবার উল্টো চিত্র দেখেন, 1996 সনে শেখ হাসিনা ক্ষমতা আসার পরে, এবং এই ইলেকশনগুলো রিজনেবলি কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। সেই ইলেকশনেও তখন অপোজিশনে বিএনপি, এবং বিশাল অপোজিশন, 116 সদস্যের বিএনপি ছিল। সেই ইলেকশন, সেই পার্লামেন্টেও বিএনপি প্রচুর বয়কট করেছে। মানে আমি বলতে চাচ্ছি যে এই যে সহিষ্ণুতা রাজনীতি পার্লামেন্টের ভেতরেও গড়ে ওঠে নাই, তো অসহিষ্ণুতা অনেক বেশি বেড়ে গেছে। ফলে এটা একটা আমাদের লিগ্যাসি রয়ে গেছে অসহিষ্ণুতার জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা আমি সত্য ধরে নিলাম যে ঠিক আছে, বাট প্রতিক্রিয়ায় উনি যে রিয়াকশনটা দিয়েছেন, সেটাও কিন্তু অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ ঘটে যায়। আচ্ছা, যেমন উনি বলছেন যে এই যে শেখ হাসিনার, উনি যদি শেখ হাসিনার ভাষায় এই কথাগুলো পরিহার করে বলতেন। দুটো স্টেটমেন্ট নেই। মিয়া গোলাম পরোয়ার বলছিলেন ভোটের রায় যদি বাস্তবায়ন আগামী 3 মাসের মধ্যে করা না হয়, মানে একটা সময় তিনি বেঁধে দিয়েছেন 3 বা 5 মাস, এটা 4 আগস্টে যাত্রাবাড়ি একটি জনসভায়, তাহলে সরকার পালাবার পথ পাবেন। নাহিদ ইসলাম কিন্তু স্পষ্ট করে বলেছেন এই গণভোটের রায় যদি বাস্তবায়ন না করা হয়, সরকার 5 বছর ক্ষমতায় থাকার সুযোগ পাবে না। মানে এই বক্তব্যগুলো এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, দুটোকে পাশাপাশি রাখলে আপনি কোনটাকে অসহিষ্ণুতা, কোনটাকে কি বলবেন? প্রথমটা অ্যাকশন, যে স্টেটমেন্ট দিলেন, এটা অসহিষ্ণু অ্যাকশন। কিন্তু মির্জা ফখরুল তো সরকারি দলের নেতা, তিনি মন্ত্রী, তিনি দেশের মন্ত্রী, তিনি কিন্তু বিএনপির মন্ত্রী না। সুতরাং এই যে কালচার, সহিষ্ণুতার কালচার, উনি তো একজন মুরব্বী মানুষ আমাদের, এই সহিষ্ণুতার কালচার ওনার থেকেও আমরা আশা করি। আচ্ছা, উনি যে স্ট্যান্ডার্ডের মানুষ, ওনার বক্তব্যটাও আর একটু সহনশীল হলে বিরোধী দল তো বেকায়দায় পড়ে যেত উল্টা, যে ওনারা অসহিষ্ণুতার কথা বলেছেন, অন্যদিকে উনি একটা গান্ধিয়ান নন ভায়োলেন্ট স্টেটমেন্ট দিয়েছেন। সেটা একটা আমি বুঝতে পারছি উনি বয়স হয়ে গেছেন, হয়তো ফ্রাস্ট্রেশন থেকে একটু উষ্মার সঙ্গেই বা হতাশার সঙ্গেই বলেছেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখা দরকার, দেয়ার শুড বি বিগিনিং। সেই বিগিনিং কিন্তু হয় নাই। অপোজিশনের দিক থেকেও একটা জিনিস করা খুব জরুরি, যে আপনি খেলাটা তো আইডিয়ার, আপনি গালি দেওয়ার তো না। আপনি অপোজিশন মানে আপনি গালি দেবেন, 3 মাস থাকতে দেবো না, 2 বছর ভিতরে ফেলে দেবো, ইট ইজ নট অপোজিশন। অপোজিশন হচ্ছে আইডিয়া, আপনি অপোজ করবেন, বিকল্প আইডিয়া প্লেস করবেন। তারিক হোসেন তেজিক, আপনার কাছে আসবো, তার আগে একটু মনিয়া শাবিরের মন্তব্যটা একটু নিতে চাই। মনিয়া শাবির, আজকে আপনি দিনভর বিভিন্ন প্রোগ্রামে ছিলেন, এখানে যেই প্রোগ্রামে নাহিদ ইসলাম ছিলেন, জুলাইয়ের স্মৃতি যেগুলো, সেটা নিয়ে আলাদা করে আপনার কাছে আসবো, কারণ এখানে শেখ হাসিনার সংবাদ সম্মেলন বাংলাদেশ ঠেকাতে পারেনি, এটা নিয়ে আপনাদের একটা স্টেটমেন্ট ছিল, সেটা আমি পরে আসছি। তার আগে আপনাদের যে মন্তব্য, যেটা সাম্প্রতিক সময় 11 দলের পক্ষ থেকে বিভিন্ন সময় আসছে, সরকার প্রতারণা করছে, সরকার ব্যর্থ হচ্ছে, নানা কিছু, এবং এর প্রেক্ষিতেই আমাদের
পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যেটা অতিরিক্ত অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা, এবং সরকারকে যারা বলছেন 5 বছর পার হতে দেবেন না, তারা মূলত হাসিনার বক্তব্যের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই। বিরোধী দল কি তাদের বক্তব্য ঠিকঠাক দিতে পারছে নাকি একটু সত্যি অসহিষ্ণুতা আপনি ফিল করেন? হয়তো 11 দলের ভিতরে এনসিপি কতটা দিচ্ছে বা অন্যান্য দলগুলো কতটা দিচ্ছে, সামগ্রিকভাবে যদি আপনি আপনার মতামতটা দেন মনির সাহেব। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং স্টুডিওতে এবং অনলাইনে আমার যে সহ আলোচক যুক্ত আছেন তাদের শুভেচ্ছা। প্রথমত আমি যদি বলি, একটা দীর্ঘ সময়ে আমরা আসলে যেটা দেখেছি সেটা হচ্ছে যে বিরোধী দলের বিরোধিতা তো দেখি নাই, হ্যাঁ। তো সেজন্য এখন আমরা যেই বিরোধিতাই দেখছি সেটা মনে হচ্ছে যে একটু বেশি হয়ে গেল না, বা আরেকটু নরম করে বলতে পারতো। আবার দেখেন, সংসদে আবার বিরোধিতার ক্ষেত্রে এনসিপির যে 6 জন সংসদ সদস্য তাদের কিন্তু খুব প্রশংসা করা হয় যে তারা খুব বিরোধিতা করছে, তারা যৌক্তিক বিরোধিতা করছে, তারা অপেক্ষাকৃত ভোকাল, কিন্তু বাকিরা আবার সেভাবে করে বিরোধিতা করতে পারছে না, এই ধরনের সমালোচনা আছে। তো আসলে আমরা কেমন বিরোধিতা দেখতে চাই এবং সেই সীমাটা আসলে কে নির্ধারণ করবে, মাত্রাটা কে নির্ধারণ করবে, এটা এখন একটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। তবে আমার কাছে কি মনে হয় জানেন, যে বিরোধিতা যতক্ষণ পর্যন্ত বক্তব্যে আছে, যতক্ষণ পর্যন্ত এটা ভায়োলেন্স ক্রিয়েট করছে না, ততক্ষণ পর্যন্ত আমি এটার মধ্যে কোনো সমস্যা দেখি না। দেখেন, স্বাভাবিকভাবেই সরকারি দল যখন আসলে একটা প্রতারণার আশ্রয় নেয়, এবং সেটা আবার সংসদের মতো একটা জায়গায় তারা স্বীকারও করে যে আসলে আমরা নানান কথাই বলেছি নির্বাচনের আগে, কিন্তু যাতে নির্বাচনটা হয় আর কি, সেজন্য আমরা গণভোট জন্য হ্যাঁ বলেছি, তারপরে যা যা ওই সময় বলা হয়েছে সবকিছুর সাথে আমরা হ্যাঁ বলেছি। তো এই কথাটা তো আসলে প্রতারণাপূর্ণই কথা, তাই না? প্রতারণার আশ্রয় তো সত্যিকার অর্থেই তারা নিয়েছে। সেটা যখন আবার দেখবেন বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটা আমাদের কাছে মনে হচ্ছে যে এভাবে কেন বললো, কিন্তু আর কিভাবে বলবে, মানে জিনিসটা তো আসলে এর থেকে আর ভালোভাবে কিভাবে বলবে, এটা আমার একটা বড় প্রশ্ন। এবং দেখেন, আমার কথা হচ্ছে যে বিরোধী দলের 11 দলীয় জোটের পক্ষ থেকে যে ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু রাজনৈতিক কর্মসূচি, রাজপথের কর্মসূচি। সংসদে যখন তারা আসলে, এখন যেহেতু সংসদ অধিবেশন চলছে না, এখন স্বাভাবিকভাবে কর্মসূচিগুলো রাজপথে থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু সরকারি দলের যেই ছাত্র সংগঠন বলেন, তারা যেভাবে করে আসলে বিরোধী মতের উপরে যেভাবে দমন পীড়ন চালাচ্ছে, এবং একজনের চোখ কিন্তু রিসেন্টলি চলে গেছে, একটা চোখ। তো এবং বিভিন্ন ক্যাম্পাসে আমরা যে পেশি শক্তির ঝঞ্ঝানি দেখছি, হেলমেট পরে আমাদের যুব দলের প্রিয় ভাই নয়ন ভাই তিনি নামছেন, এবং সেখানেও হতাহত হচ্ছে এই যে ইস্যুটা ছাত্ররা। আমার কাছে আছে, আমি এটা নিয়ে একটু আলাপ করবো। তার আচ্ছা, আগে আমি এটা শেষ করে দিই। সেটা হচ্ছে যে যেভাবে করে গণভোটের রায় বাস্তবায়নের কথা কিন্তু বলতেই থাকবে, আর যতদিন এইটা বাস্তবায়ন না করবে সরকার, কারণ এটা মানে স্পষ্টত প্রতারণার আশ্রয় নিয়েছে, এটা বিরোধী দল বলতেই থাকবে। দলীয় প্রশাসক, এবং যেভাবে করে আসলে দলীয় প্রশাসক বসিয়ে পুরো সিস্টেমটা দলীয়করণ করা হচ্ছে, এটা আমাদের চোখের সামনে হচ্ছে। আপনার কি মনে হয় বিরোধী দল এই ব্যাপারে কিছু বলবে না? সুতরাং এই প্রতিবাদগুলো মৌখিকভাবে, এই সংস্কৃতিটা আমাদের আবার চালু করতে হবে, যে বিরোধী দল বক্তব্য দিবে, সেই বক্তব্য, সেই সমালোচনা সরকারি দলের শুনতে হবে, যেহেতু সরকার ভুল কাজ করছে। এবং এইটা আমার মনে হয় যে বহুদিন ধরে এই সংস্কৃতি চলছে না বলে। বুঝতে পারছি। আমি আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। তারেকুল আলম তেনজিং একটু বলবেন। মানে প্রথমত আমরা দীর্ঘদিন একটা টার্ম ব্যবহার করতাম যে গৃহপালিত বিরোধী দল, অর্থাৎ বিরোধী দল সরকারের টোনেই কথা বলে, বিরোধিতা বলে কিছু ছিল না। সেই জায়গা থেকে একটা পরিবর্তন এলো এবং বিরোধী দল পাওয়া গেল। আপনার মনে হচ্ছে কিনা প্রকৃত বিরোধী দলের বক্তব্য যেমন হওয়া উচিত তেমনটা আসা শুরু করছে, কারণেই সরকারি দল অসহিষ্ণুতা ফিল করছে, নাকি আসলেই বিরোধী দল বাড়াবাড়ি করছে? আমার কাছে মনে হচ্ছে, আমি প্রথমে অভিনন্দন আপনাদের 71 কলা কৌশলীদেরকে অভিনন্দন জানাচ্ছি, পাশাপাশি আমার আজম মনিদুন ভাই এবং আমার সহ আলোচককে আজকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। আসলে এই বিরোধী দল এখন যা করছে, হ্যাঁ, এটা কি আসলে ঠিক করছে? একটা দল আপনার 5 মাস হয়নি, হ্যাঁ, এখনই তারা একেবারে ক্ষমতা থেকে ফেলে দিবে, একেবারে কি বলে ওই সচিবালয় দখল করবে, হ্যাঁ, আমাদের প্রাইম মিনিস্টারকে, তার ওয়াইফকে, তার সন্তানকে গালিগালাজ করবে। এটা কি ধরনের আচরণ এই বিরোধী দলের?
এখন একটা বিরোধী দল তো দেখবে, সরকারি দল একটি ক্ষমতা আসছে 1 বছর। আপনারা দেখেন 1991 সনে যখন গণতন্ত্র ফিরে এসেছে, তখন কিন্তু বিরোধী দল আওয়ামী লীগ ছিল। তাও প্রথম 1 বছর 2 বছর 3 বছর একটা সরকারকে তারা সুযোগ দিয়েছে। 1996 সনে আওয়ামী লীগ ক্ষমতা আসছে, বিএনপিও কিন্তু সেই সুযোগ দিয়েছে। গত 17 বছর আওয়ামী লীগ পেশিবাদের যেভাবে ক্ষমতা আসছে, দখল করে রাতের ভোর নিয়ে যেভাবে ক্ষমতায় আসছে, কিন্তু তারপরও কিন্তু আমরা কিন্তু সেই সরকারি দলকে কিন্তু আমরা অবজার্ভ করেছি, আমরা তাদের বিরোধিতা করেছি। কিন্তু এইভাবে বিশ্ববিদ্যালয় কলেজগুলিকে মারামারি করতে হবে, এই ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের ছিল না। আমরা একটা সরকারি দলকে সেই সুযোগটা আমরাও দিয়েছি। কিন্তু এখন কি জামাত ইসলামকে আসলে এটা বিরোধী দল হতে পারে? এটা তো জনগণেরই এখন প্রশ্ন। জনগণই এখন বলে যে এটা কেমন ধরনের আচরণ। এর আগেও কিন্তু বাংলাদেশের সংসদ ছিল, কিন্তু 1 বছর 2 বছর কিন্তু একটা সরকারি দলকে সেই সুযোগ দিতে হয়। এখনো 4টা মাস হয় না 2টা সংসদ বসছে, একেবারেই তাদেরকে ফেলে দিতে হবে, 5 মাসের ভিতরে ফেলে দিতে হবে। এ কি মগরমূল? না, এখানে কিছু কন্ডিশন আছে, কিছু বাস্তবতার কথা তারা বলছেন। যদি জনগণের রায় উপেক্ষা করা হয়, যদি গণভোটের রায়টা বাস্তবায়ন করা না হয়, তাহলেই এই কাজগুলো হবে, এরকম ভাবে শব্দটা প্রয়োগ করা হচ্ছে। জি, আসলে বিএনপি কি বলে নাই? বিএনপি তো বলে নাই যে জনগণের রায় বাস্তবায়ন আমরা করবো না, গণভোটের রায় বাস্তবায়ন করবো না। হ্যাঁ, আপনি তারই তো একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন যে একটা জাদুঘর গত 2 দিন আগে উদ্বোধন হয়েছে, তাই না? তো তাহলে হচ্ছে না কোথায়? আপনার একইভাবে একটি আলোচনা যখন শুরু হলো, প্রেসিডেন্ট সেই আলোচনা প্রধানমন্ত্রী, হ্যাঁ, কিন্তু আপনি কি বুঝতে পারছেন জনাব তেনজিং, আমাদের পুরো দেশের এখন সমঝোতার একটা জায়গায় এসে আটকে আছে, সংশোধন এবং সংস্কার, এই দুটো শব্দের মধ্যে। এই দুটো শব্দের তো মীমাংসা হলো না। না হলো না, কোথায় দেখলেন? হচ্ছে তো। কিভাবে সংসদে একটা কমিটি তৈরি হলো, বিরোধী দল সেখানে থাকলো না। মর্যাদা দিচ্ছি, আমরা শহীদদের মর্যাদা দিচ্ছি। আমরা আপনি জানেন আগামীকাল 9 তারিখে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে এই শহীদদের 32টা পরিবারকে তাদের সহযোগিতার জন্য যাচ্ছে। এটাও কি একটা সহযোগিতা না? জি, আচ্ছা, আমি আপনার তো অপেক্ষা করতে হবে, দেখতে হবে, একেবারে এখনই নিতে হবে। আসলে বিরোধী দল চাচ্ছে সরকারকে ফেলে দিয়ে, মনে হয় তারা এখনই ক্ষমতা চলে আসতে চায়। বুঝতে পারছি। আমি বিরতিতে যাওয়ার আগে মনিরা সাহেবের একটা প্রশ্ন আপনার কাছে করে যাই, এবং খাজা মনিউদ্দিন আপনার কাছে একই প্রশ্ন। মনিরা সাহেব, যে প্রশ্নটা করে যেতে চাই সেটা হচ্ছে, আপনি শুনলেন তারেক আলম তেনজিং বললেন 1991 সালের রেফারেন্স এবং পরবর্তীতে 96 সালের রেফারেন্স দিয়ে যে সেই সময় কিন্তু বিরোধী দল সরকারি দলকে সময় দিয়েছিল, অন্তত 1টা বছর সময় দিয়েছিল। তারপর তার স্টেটমেন্ট দেওয়া শুরু করে, মুভমেন্টের মধ্যে যায়। আমরা দেখতে পাচ্ছি সরকারের বয়স 5 মাসও ঠিকঠাক মতো বের হয়নি, তার মাঝখানে ব্যর্থ তকমাটা দিয়ে দেওয়া হচ্ছে।